নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পের নিচে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো বই পড়বেন, ভালো ভালো গল্প শুনবেন। আজকে আমি পড়ব প্রেমেন্দ্র মিত্রের একটি ছোট গল্প, ট্রাঙ্ক কল। রোগ ব্যাধি থেকে শুরু করে সাংসারিক পারত্রিক যাবতীয় সমস্যার একটি অতি সরল সহজ এবং এক হিসেবে অত্যন্ত সুলভ ধন্বন্তরী জাতীয় মুশকিল আসান দাওয়াই আছে। অন্তত আমাদের শিবচন্দ্রের তাই ধারণা। তা শিবুকে বর্তমানে দেখলে সে ধারণার সমর্থনই সাক্ষাৎভাবে বোধহয় পাওয়া যায়। সে শিবু যেন আরেক শিবু হয়ে গেছে। আগে তো তার দেখা পাওয়াই দায় ছিল। কচিৎ কদাচিৎ দেখা হলে তার কাঁদুনি শুনতে হতো, শুধু কাঁদুনি তার শরীর নিয়ে। আয়ুর্বেদ শাস্ত্রে হেন অসুখ নেই যাতে সে ভুগছে না। আর কবিরাজি, হাকিমি, ইউনানি, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, দৈবিক, আধি দৈবিক কোনো চিকিৎসা করতে তার বাকি নেই। দেখা হলে সবচেয়ে আগে যা শুনতে হবে তা অজ্ঞজনের কাছে তো প্রথমটা প্রহেলিকা। কাল আমার কি ছিল জানো? করুণ স্বরে শিবু হয়তো জানায়, 60 আর 110। 60 আর 110। হতভম্ব হয়ে আমায় জিজ্ঞেস করতে হয়, কি 60 আর কিসের 110? তোমার ব্যাংক ব্যালেন্স? দু ব্যাংকে টাকা রাখো বুঝি? টাকা নয়, টাকা নয়। শিবু বিরক্ত হয়ে আমার নির্বুদ্ধিতায়। ওর একটা হলো ডায়াস্টলিক আর একটা সিস্টলিক। আমি এবার একটু সভয়ে শিবুর দিকে চাই। শরীর খারাপই তার ছিল, মাথাটাও তাই হলো নাকি? আমার চিন্তার গতিটা কিছু বোধহয় আন্দাজ করে শিবু এবার একটু ভর্ৎসনার সঙ্গে ব্যাখ্যা করে তার উক্তিটা। তুমি একটি আকাট। সিস্টোলিক ডায়াস্টোলিক জানো না? ও দুটো হলো প্রেশারের নাম। প্রেশারের নাম? আমি তখনও বিমূঢ়। প্রেশারের নাম তো হয়েছে কি? তোমার সঙ্গেও প্রেশারের কি সম্পর্ক? সম্পর্ক এই যে, শিবু এবার একটু ধৈর্য হারিয়ে বলে, ওতে আমি যে কোনো মুহূর্তে কোলাপস করতে পারি। আর একটু নামলেই সব খতম। ডাক্তাররা কি বলে জানো? ডাক্তাররা যা বলে সে সম্বন্ধে কিছু মাত্র উৎসাহ তখন আমার নেই। শিবুর হাত থেকে কোনো রকমে পরিত্রাণ পাবার জন্য আমি তাড়াতাড়ি বলি, এই তো শুনলাম কি বলে, কিন্তু ওসব ওই কি সিস্টিল না ডিস্টিল গোছের বিদঘুটে ডাক্তারি ওষুধ না খাওয়াই ভালো নয় কি? আহ, ওষুধ নয়, ওষুধ নয়, আহাম্মক। শিবু এবার চটে ওঠে। ওগুলো হলো প্রেশারের নাম, একটা নিচের দিকের আর একটা ওপরের। রক্তের চাপ জানো? রক্তের চাপ? তা আর জানি না। এবার শিবুকে খুশি করার মতো বিদ্যার পরিচয় দিতে পারবো বলে আশা করে উৎসাহ ভরে বলি, ওই চাপ চাপ রক্ত তো বেশি কেটে গেলেই পড়ে। না, সে চাপের কথা বলছি না, শিবু ধমক দেয়। তারপর অনেক কিছুই সে ব্যাখ্যা করে বোঝায়। তার কাছে শরীরতত্ত্ব ও চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে প্রচুর জ্ঞান লাভ করে যখন ছাড়া পাই, তখন নিজেরই কাছের কোনো ডাক্তারখানায় যাওয়ার দরকার আছে বলে মনে হয়। সেই শিবু এখন একেবারে অন্য মানুষ। এর আগে রাস্তায় কোথাও দেখা হবার পর তার ব্যাধি বৃত্তান্ত তেমন মারাত্মক না হলেও তাকে একদিন অতি কষ্টে কোনো হোটেলে রেস্তোরাঁয় টেনে নিয়ে যাওয়া যেত। নেহাত অনিচ্ছা সত্ত্বেও গিয়ে আমার ও অন্তত ডবল খাবারের সদ্ব্যবহার করলেও প্রতি মুহূর্তে নিজের সর্বনাশা অসংযম সম্বন্ধে আত্মধিক্কার দিয়ে যে সে কঠোর আত্মসমালোচনা শুনতে শুনতে নিজের ঔদারিকতার ওপরেই ঘৃণা নিয়ে বেরিয়ে হপ্তাখানেক ভালো মন্দ কিছু মুখে দিতেই বাঁচত। সেদিন সন্ধ্যায় চৌরঙ্গি পাড়ায় একটু পাচক রসচর্চার অভিপ্রায়ে গিয়ে পার্ক স্ট্রিটের মোড়েই শিবুকে দেখে তাকে পাশ কাটাবো কিনা ভাবছি, হঠাৎ শিবু নিজেই আমায় দেখে উৎসাহ ভরে চিৎকার করে উঠল, আরে এ তুমি এ পাড়ায়? তার এই সম্ভাষণে পাড়াটা লজ্জাকর এমন কোনো ইঙ্গিত আছে কিনা যেমন ভাবতে হলো, তেমনি বিস্মিতও হলাম সে সম্ভাষণের সরব উষ্ণ উচ্ছ্বাসে।
শিবুর গলায় প্রথম সম্ভাষণে এরকম আওয়াজ তো আগে শুনেছি বলে মনে পড়ে না। কিঞ্চিৎ বিস্মিত হলেও আশ্বস্ত খুব হলাম না। উচ্চগ্রামের আওয়াজটা হয়তো শারীরিক সুস্থতার লক্ষণ। তার ব্যাধি পুরাণ হয়তো আজ আর শুনতে হবে না। কিন্তু তার সমস্যা তো শুধু শারীরিক নয়, তার চেয়ে বড় সমস্যা শিবুর আত্মীয় ঘটিত। হ্যাঁ, শিবু নিজে ঝাড়া হাত পা মানুষ, সংসারে আপনি আর কোপনি ছাড়া তার কিছুই নেই। কিন্তু রীতিমতো একটি ব্যাটালিয়নের সমস্যায় সারাক্ষণ সে জর্জরিত। বিরাট একটি বাহিনীর ভাবনা তাকে ভাবতে হয়। সে ভাবনা আবার স্বগত নয়। বন্ধু বান্ধব কাউকে ধরতে পারলেই সে ভাবনার সমুদ্র বুঝি উতলে ওঠে। বন্ধুকে সবিস্তারে তখন প্রায় নতুন একটা গোটা মহাভারতই শুনতে হয়। আচ্ছা, তোমার ভালো একটা টেলারিং জানা আছে? শিবুর উপক্রমণিকাটা এমনি নির্দোষ গোছের। টেলারিং মানে আহ, দর্জির দোকান, তা বুঝে নিয়ে অত অল্পে ছাড়া পাবার আশায় উৎফুল্ল হয়ে উঠি। শিবু জামা টামা কিছু করানোর জন্য দর্জির দোকান খুঁজছে মনে করে চটপট একটা দোকানের নাম ঠিকানা তাকে দিয়ে ফেলি। কিন্তু তারা কি অ্যাপ্রেন্টিস নেবে? শিবু তখন বলতে শুরু করেছে, নেনিটাকে দর্জির কাজই শেখাবো ভাবছি। এমনিতে তো বিয়ে থা হওয়া কিছু শক্ত। চেহারাটা মন্দ নয় তা তো দেখেইছো, কিন্তু রংটা যে 3 পদ চুনকামেও চলনসই হবার নয়। আমাদের ছেলেরা যতই সব চালে বলে আধুনিক হোক না, মনগুলো সেই মান্ধাতার আমলের ছাঁচে ফেলা। এক চুল নড়চড় হয়নি। মেয়েটা এবার আবার ঠিক পরীক্ষার মুখেই জ্বরে পড়লো। আজকাল 5 দিনের জায়গায় 7 দিন জ্বর থাকলেই তো বলবে টাইফয়েড। তখন হেন করো তেন করো, রক্ত পরীক্ষা করো, দিনে 10 বার টেম্পারেচার নাও, হাজার ফ্যাচান। ও সেই জ্বরের সময় আবার রতনের পাটা ভাঙলো। রতনের পা ভাঙা মানে ওর কেরিয়ারটাই নষ্ট, তা বুঝতে পেরেছো? ওই পায়ের জোরেই ও যা হোক করে খাচ্ছে, ওই পায়ের জোরেই চাকরি। পা ভেঙে যদি ফুটবল খেলাই ওর খতম হয়, তাহলে ওকে চাকরিতে রাখবে কেন? পাটা আস্ত রাখবার জন্য কি হ্যাঙ্গামার না পোয়াতে হলো। পা প্লাস্টার করা, মাপে ছোট না হয়ে যায় তার জন্য বেঁধে ঝুলিয়ে রাখো, আরো কত কি। দুঃখুটা যদি আমার কথা শুনে ডাক্তারি পড়তো, তাহলে কি আর আমার এইসব কিছু ভাবতে হতো? সেই তো সব দেখতে শুনতে পারতো। তার বদলে গেল ব্যবসা করতে। বুঝেছো? ব্যবসা করার 4টিখানি কথা নেহাত এলোমেলো আবোল তাবোল মনে হচ্ছে। তা হতে পারে, কিন্তু কথাগুলোর ভেতরে গভীর অন্য একটা সম্বন্ধ আছে। সম্বন্ধটা শিবুর আত্মীয়তার। নেনি থেকে শুরু করে রতন, দুখু, এরা সবাই হলো শিবুর ভাগ্নে ভাগ্নি। সগর রাজার নাকি 60,000 সন্তান ছিল। ঠিক অত বা আপন সন্তান না হলেও শিবুকে একটু সময় দিলে ওরকম অন্তত শখানেক ভাগনা ভাগ্নির নাম আপনা থেকেই তার আক্ষেপের মধ্যে লতায় পাতায় জড়িয়ে এসে পড়তো। শুনতে হতো তাদের সকলেরই একেবারে হালের দুর্ভোগের কাহিনী, আর তাই নিয়ে শিবুর দুর্ভাবনা। দর্জির দোকানের অ্যাপ্রেন্টিস করার প্রস্তাব থেকে আবার নেনির বিয়ের সমস্যায় ফিরে যেত শিবু, কিন্তু শেষ পর্যন্ত আমাকেও মুখে ও মনে স্বীকার করিয়ে ছাড়তো যে নেনির উপযুক্ত পাত্রে বিয়ে না হওয়াটা আমার ব্যক্তিগত কর্তব্যচ্যুতি শুধু নয়, একটা জাতীয় লজ্জা বলেও ধরে নেওয়া যায়। শিবুর সঙ্গে দেখা হওয়া মানেই হয় তার ব্যাধি বৃত্তান্ত, নয় ভাগিনে ও ভাগিনেই সংবাদ। এড়িয়ে পালাবার কোনো উপায় না থাকায় শিবুর উৎফুল্ল আহ্বানে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেও মুখের ওপর খুব একটা প্রসন্নতার আভা তাই বোধহয় ফোটাতে পারিনি। কিন্তু শিবুর যে আমূল সংস্কার হয়ে গেছে তখন কি জানি। আমার মুখের শুকনো কাতর ভাবটা স্রেফ চেপে রেখে খিদের বলে ধরে নিয়ে ক্ষুধাবর্ধক একটি প্রচন্ড চাপড় আমার পিঠে মেরে সে বললে, কিরে, কোনটাতে ঢুকবি ঠিক করতে পারছিস না বুঝি? এদিকে খিদের জ্বালায় মুখ যে শুকিয়ে আমসি হয়ে গেছে। চল চল, এই সামনের এই শাহী মঞ্জিলটাতেই চল। মোগলাই পরোটা আর পাসিন্দা কাবাব যা দেয় তার আর জবাব নেই। আমার মতামতের অপেক্ষা না করে হাত ধরে একরকম হিড় হিড় করে টেনেই সে শাহী মঞ্জিলে গিয়ে ঢুকলো। তারপর সেখানে একটা উপযুক্ত টেবিল সংগ্রহ করে অর্ডার যা দিলে তা শুনে আমি যেমন শঙ্কিত তেমনি একটু হতভম্ব। শঙ্কাটাই আগে প্রকাশ করলাম। আমার সঙ্গে কিন্তু বেশি কিছু নেই। বেশি কিছু নেই,
শিবু যেন এমন আজগুবি কথা কখনো শোনেনি। সশব্দে হেসে উঠে বললে, আরে চিবোবার দাঁত, চাকবার জিভ আর পেটের খিদেটা আছে তো, তাহলেই হলো। আজ সব খরচা আমার। মুখ বেদন করে তার দিকে খানিক তাকিয়ে থেকে বিহ্বলতার অন্য কারণটাও সসংকোচে জানালাম। কিন্তু মোগলাই পরোটা, পাসিন্দা কাবাব আর ওই যে সব গুরুপাক বাদশাহী খানার অর্ডার দেওয়া কি ঠিক হলো? তোর আবার সেই গ্যাস্ট্রিক আলসার না কিসের একটু লক্ষণ আছে বলিস? বলি নয়, বলতাম। বর্তমান নয়, অতীত। শিবুর হাস্যধ্বনিতে সমস্ত শাহী মঞ্জিলকে সচকিত করে তুললে। ভোরের কুয়াশা কিংবা বলতে বলতে পারো ছোট ছেলেবেলার কবিতা লেখার বাতিকের মতো ওসব বালাই কবে ঘুচে গেছে। কিন্তু তোমার ওই যে কি বলে ডিস্টিল সিস্টিল নাকি, হ্যাঁ, ডিস্টিল সিস্টিল নয়, শিবু আমায় সংশোধন করলে। ডায়াস্টলিক সিস্টোলিক মানে প্রেশার। প্রেশার একেবারে স্বাভাবিক। আর তোমার হার্ট, সেই যে থেকে থেকে যায় যায় হয়। আর হয় না। শিবু সগর্বে জানালে, হার্ট এখন পুরোপুরি মজবুত। তা না হলে নেনির বিয়ের এত বড় ব্যাপারটা একলা কাঁধে নি। নেনি মানে তোমার ভাগ্নি সেই নন্দিনীর বিয়ের কথা হচ্ছে বুঝি? নন্দিনীর বিয়ে দেওয়া সম্বন্ধে শিবুর মুখে যেসব হতাশ আক্ষেপ এ পর্যন্ত শুনেছি, তারই দরুন একটু বিস্ময়ের সঙ্গে প্রশ্নটা করলাম। কথা হচ্ছে মানে? শিবু একটু ক্ষুণ্ণ হলো। বিয়ের পাকা দেখা পর্যন্ত হয়ে গেছে? অত বড় ঘরে বিয়ের কথা কি কোনোদিন ভাবতে পেরেছিলাম? রতনের পাটা দেখিয়ে পুরোপুরি সারার ব্যবস্থাও অবশ্য সেই সঙ্গে হয়ে গেল। সামনে খাবারের প্লেটগুলো তখন আসতে শুরু করেছে, কিন্তু মাথায় যা জট পাকিয়েছে তা আগে না ছাড়ালে নয়। সেই জন্যই জিজ্ঞাসা করলাম, রতনের পাটা দেখে যিনি সারালেন তার সঙ্গেই নেনি মানে নন্দিনীর বিয়ের সম্বন্ধ হলো বুঝি? না না, তা হবে কেন? তার সঙ্গে হবে কেন? শিবু আমার বুদ্ধির জড়তায় একটু অধৈর্য প্রকাশ করলে। তিনি তো হলেন, শিবু সার্জেন হিসেবে যার নাম শোনালে বাংলাদেশে শুধু নয়, সত্যি ভারত জোড়া তার খ্যাতি। তাহলে বিয়েটা ঠিক হলো কার সঙ্গে? এবার আমার বিমূঢ় জিজ্ঞাসা। কার সঙ্গে চেয়ে কোন বাড়িতে জিজ্ঞেস কর। প্রশ্নটা বাতলে শিবু আবার তার জবাবে যে বাড়ির নাম করলে তা কলকাতা শহরে এক ডাকে চেনবার মতো বললে ভুল হবে না। তা এমন ভালো সম্বন্ধ হলো কি করে? আমি সত্যি বিস্মিত। ওই যা করে রতনের ভাগ্যে অত বড় সার্জেন জুটলো আর সব বালাই ঘুচলো আমার শরীরের। খাবারের প্লেটগুলোর দিকে মনোনিবেশ করে মুচকি হেসে বললে শিবু, মুশকিল আসানের একই ফিকিরে। একই ফিকিরে? আমি হতভম্ব হয়ে বললাম, এক চালে তুমি তাজা হয়ে উঠলে, তোমার ভাগ্নির বিয়ে ঠিক হয়ে গেল, আর তোমার ভাগ্নের ফুটবলের পা গেল নিখুঁত মেরামত হয়ে। কি সে ফিকির? ট্রাঙ্কল। ট্রঙ্কল? হতভম্ব হয়ে শিবুর দিকে তাকালাম। ফিকির হলো ট্রাঙ্কল? ট্রাঙ্কল কখনো করেছো? উল্টো প্রশ্নে জবাব দিল শিবু। হালে নিশ্চয়ই করনি, তাহলে শোনো। একটি ট্রাঙ্কল করতে যাও, তোমার সব সমস্যা যাবে ঘুচে, শুধু শুধু ধৈর্যটি ধরা চাই। প্রথমে কল বুক করতে হবে, শিবু বলে চলল। গাইড দেখে 3টে সংখ্যায় নম্বর ডায়াল করে করে তোমার আঙুল ব্যথা হয়ে যাবে। তাতে কখনো রিং পাবে, কিন্তু রিনি ঝিনি অবিরাম বেজেই যাবে, সাড়া দেবে না কেউ। কখনো বা পাবে এনগেজডের টানা টানা বদমেজাজি পোঁ। ভাগ্য যদি ভালো হয় কোনো এক সময় ওদিক থেকে সাড়া মিলবে। দেখুন, আমি প্রায় আধ ঘন্টা ধরে। তুমি তোমার দুঃখের কাহিনীটি বলতে যাবে, কিন্তু ও প্রান্ত থেকেই শুষ্ক নীরস কণ্ঠে প্রশ্ন আসবে, কোথায় কল চান বলুন? নাগপুর, পার্সোনাল কল। আর বেশি কিছু তোমার বলার ফুরসত হবে না। নাগপুর? হবে না, লাইন খারাপ। ও মশাই শুনছেন? বৃথাই তোমার ব্যাকুল হওয়া। ওদিকে তখন রিসিভার নামানো। আবার বেশ খানিকক্ষণ অবিরাম চেষ্টা করে যাও।
ভাগ্য সুপ্রসন্ন হলে একটা নম্বর শেষ পর্যন্ত ও প্রান্ত থেকে পেয়ে যাবে। নম্বরটা পাচ্ছে ভুলো, তাই সাবধানে লিখে রেখে এবার অপেক্ষা করো। খেতে ডাকছে? না না, এখন খাওয়া কি, হঠাৎ যদি কলটা আসে। বাথরুম? তাও এখন থাক না। কিন্তু কল তবু আসবে না। 1 ঘন্টা যাবে। তা যাক, লাইন তো খারাপ ছিল, তুমি নিজেকে বোঝাবে। অনেক কল তাই জমা হয়ে আছে। 2 ঘন্টা পরে? আরো 1/2 ঘন্টা পরে? এবার একটু খোঁজ নেওয়া বোধহয় দরকার। আবার আরেকবার সেই 3 সংখ্যার হয়রানি। ডায়াল করে যাও, এনগেজড এনগেজড, তারপর রিং রিং, কেউ ধরে না। না না, ধরেছে। দেখুন, তুমি তোমার দুঃখটা জানাবে। সেই 2.5 ঘন্টা আগে বুক করেছি। কি বললেন? এ নম্বরে নয়, অন্য নম্বরে জানাতে হবে। কি নম্বর? নম্বরটা তখন জানা যাবে, গাইড হাটকাবে। আবার সেই আগের নম্বরটাই ডায়াল করে প্রায় বকুনি শুনবে। বললাম তো, এখানে বলে কোনো লাভ নেই। কোথায় করবো তাহলে বলবেন? ও প্রান্ত একটু সদয় হয়ে তোমায় একটা নম্বর দেবে। 3 ঘন্টা তখন পার হয়ে গেছে। নতুন নম্বরটা ডায়াল করা মাত্রই সাড়া পেয়ে মেজাজটা যেমন খুশি হবে, গলাটা তেমনি করা। কি ব্যাপার মশাই আপনাদের? 3 ঘন্টা আগে বুক করেছি, এই দিয়েছেন। এতক্ষণ ধরে অ্যাঁ অ্যাঁ কি বললেন? ভ্যাবাচ্যাকা খেয়ে তোমার গলাটা তখন খাদে নেমে এসেছে। আপনাকে কেন মিছিমিছি বকছি? আপনিও আমার মতো কল না পেয়ে নালিশ জানাতে চাইছেন? আপনার সঙ্গেই আমার ক্রস কানেকশন হয়ে গেছে। আচ্ছা রাখুন মশাই, আপনি ফোনটা রাখুন। ঠিক ঠিক, আমিও নামিয়ে রাখছি। ফোন নামিয়ে রেখে আবার চেষ্টা করতে হবে। কিন্তু আবার সেই ক্রস কানেকশন, একবার নয় বারবার। এ তো মহা মুশকিল মশাই। যাদের চাইছি তাদের পাচ্ছি না, আর আপনার সঙ্গেই বারবার লাইন জড়িয়ে যাচ্ছে। আমার সঙ্গেও। আরেকটা ভারী গলায় চমকে উঠে শুনবে। আমি তখন থেকে আপনাদের আলাপ শুনছি। ত্রিপাক্ষিক আলাপটা তারপর জমে উঠবে। না জমে উপায় কি? আমি 3 ঘন্টা আগে বুক করেছি, তুমি জানাবে। আর কলে দরকার নেই, এবার ক্যান্সেল করতে চাই। আমিও। তোমার সমর্থন করবেন অন্য দুজন। কিন্তু বুক করার চেয়ে ক্যান্সেল করা সোজা যদি ভেবে থাকো, তো তাহলে সে ভ্রান্তি এবার দূর হবে। আবার সেই রিং আর এনগেজ ধ্বনি, তারপরে সাড়া। কিন্তু গলাগুলো এখন চেনা হয়ে গেছে, বুঝতে দেরি হবে না যে তারে তারে আবার সেই জট পাকিয়েছে। পরস্পরের পরিচয় নেওয়া তখন আর বাকি থাকে না। আপনি মশাই কি করেন? গলা শুনে মনে হচ্ছে থিয়েটার টিয়েটার করেন। তুমি ভারী গলাকে জিজ্ঞাসা করবে। তিনি একটু হেসে জবাব দেবেন, না, সেগুলো বোনা নেই। আমি একটু কাটাছেঁড়া করি। কাটাছেঁড়া মানে যে সার্জারি, সে কথাটা বেশিক্ষণ চাপা থাকবে না। সার্জন সাহেবের পরিচয়ও একই হয়রানির শিকার হবার দরুন একটা নিবিড় প্রীতির সম্পর্ক তখন পরস্পরের মধ্যে গড়ে উঠেছে। তুমি সাহস করে ভাগ্নে রতনের খোঁড়া পায়ের কথাটা একসময় বলে ফেলবে নিজের থেকে তাকে। আপনি নাগপুরে কাকে ফোন করতে চাইছিলেন? সরু গলা সহানুভূতিতে জানতে চাইবেন। ফোন করতে চাইছিলাম আমার ভাগ্নেকে। তোমায় বলতে হবে, নেনি, মানে আমার ভাগ্নিটার জন্য নাগপুরে একটি পাত্রের সন্ধান পেয়েছি। তার একটু খোঁজ খবর নিতে বলতাম। আপনার ভাগ্নিটির জন্য পাত্র খুঁজছেন বুঝি? সরু গলা এবার কৌতূহলী হবেন। তা কি রকম পাত্র চান? আমাদের কি আর চাওয়াচের বহর থাকতে পারে? তুমি সরল ভাবেই জানাবে, গরিবের ঘরের মেয়ে, তার উপর মুখশ্রীটা থাকলেও রং বেশ ময়লা, পড়াশোনাও বেশি কিছু করেনি, এই সবে পার্ট 1। দাঁড়ান দাঁড়ান মশাই, মুখশ্রী ভালো বলছেন, কিন্তু রং ময়লা? সরু গলা এবার চড়া হবে। তা রং ময়লা তো হয়েছে কি? দুধে আলতার ডানা কাটা পরি তো ঢের দেখলাম, দেমাকে মাটিতে পা পড়ে না, তার গায়ে আঁচ লাগবার ভাই কুটোটি নাড়তে চান না। সাদামাটা ঘর গেরস্থালির তেমন একটা মেয়ে দেখলে তো চোখ জুড়োয়। তুমি হয়তো একটু স্মরণ করিয়ে দিতে চাইবে। আচ্ছা, ট্রাঙ্ক কলগুলো ক্যান্সেল করবার চেষ্টা আর একবার করলে ভালো হয় না? আরে রাখুন মশাই, কল ক্যান্সেল, ভারী গলায় বলে উঠবেন। করলো না করলো তো বই গেল।
আমাদের এখন জমে উঠেছে, জমে উঠবে আরো। সরু গলা তোমাকে আর ভারী গলাকে একদিন তার গরিবখানায় পদধূলি দিতে বলবেন, তোমাকে তোমার ভাগ্নিটিকে নিয়ে অবশ্য। তাই যাবে, ফিরে এসে ছুটবে ডাক্তারের বাড়ি। দেখো তো ডাক্তার, হার্ট আর প্রেশারটা। হঠাৎ বেশি খুশিতে টেসে যাব না তো? ঠেসে ডাক্তার তোমায় তন্ন তন্ন করে পরীক্ষা করে অবাক হয়ে বলবেন, আপনি যে আপনি যেন পুরনোর বদলে নতুন ইঞ্জিন বসিয়ে এসেছেন। এ তো আজগুবি ব্যাপার। আজগুবি মনে হচ্ছে? ট্রাঙ্ক কল কখনো করে দেখেছো? বলে ডাক্তার কি হতবুদ্ধি করে তুমি চলে আসবে।